রাজনীতিতে আওয়ামী লীগ কিভাবে আছে এবং কখন এবং কিভাবে ফেরত আসবে এগুলো নিয়ে কেউ না কেউ তো অপরাধী, তো সেগুলো জানাবে না, এ সরকারের তো দায়িত্ব। এর মধ্যে দিচ্ছে যে 10টা ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যাবে, তো ব্যাংকগুলোর নাম কিন্তু বল নাই কেন? যে তাইলে মালিকগুলো তো বেকায়দায় করবে। উনি মালিক বাঁচাইতে গিয়ে গ্রাহক যারা, ব্যাংকের কাস্টমার যারা, তাদেরকে বিপদে ফেলতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে তিনি সবাইকে ডেকেছেন। এগুলো নিয়ে পর্দার আড়ালে প্রচুর খেলাধুলা হচ্ছে। আমরা বাইরে থেকে অনেক কথা বলছি, এগুলো একেবারে কল্পনাপ্রসূত, কিন্তু পর্দার আড়ালে যা কিছু হচ্ছে এবং যা কিছু টুকটাক কিছু জানতে পারছি, এতে রীতিমতো পিলে চমকানোর মতো ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমত আওয়ামী লীগ নিয়ে আমরা যারা বাইরে আছি আমরা কি আলোচনা করছি। প্রথম দিকে আমরা শুনলাম যে আওয়ামী লীগ নতুন করে পুনর্গঠিত হচ্ছে, সেখানে নারায়ণগঞ্জে সেলিনা হায়াত আইভি তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, তারপর তিনি সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন আর মূল দায়িত্বে ভারপ্রাপ্ত সভাপতি রূপে দায়িত্ব পালন করবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ব্যাপারে কোনো অগ্রসরমূলক কোনো কিছু নেই। এর কারণও আছে। এর কারণটা হলো যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল অতীতে যারা এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন, যেমন আমিনা রহমান, জোহরা তাজউদ্দিন, সাজিদা চৌধুরী, জিল্লুর রহমান, তারপরে আব্দুল মালিক উকিল, এরপর মিজানুর রহমান চৌধুরী, তো এই মানুষগুলোর যে রাজনৈতিক প্রজ্ঞা, ক্ষমতা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা, এই সবকিছু ছিল অনন্য, ভীষণ রকম অনন্য। দুই নম্বর হলো যে তখন যে পরিবেশ এবং পরিস্থিতি ছিল সেটি মানে প্রথমত এখন যারা আছেন সেটা আইভি বলেন কিংবা রাষ্ট্রপতি হামিদ সাহেব বলেন, এই দুজনকে যদি আপনি তুলনা করেন তারা কখনোই বলবেন না, আইভি বলবেন না যে আমার এমন যোগ্যতা আছে যেটাকে আমি নিজেকে জোহরা তাজউদ্দিনের পর্যায়ে কল্পনা করতে পারি। কিংবা যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে জিজ্ঞাসা করেন যে আপনি কি মিজানুর রহমান চৌধুরী তার মতো নিজেকে মনে করেন, বা জিল্লুর রহমান সাহেবের মতো কি আপনি নিজেকে মনে করেন, তিনি অবশ্যই বলবেন যে না, অবশ্যই না। তাহলে অতীতে যারা আওয়ামী লীগের ক্রাইসিস ম্যানেজমেন্টে ছিলেন তারা বর্তমান যারা আছেন, যাদের নাম আসছে, তাদের চেয়ে একেবারে অনেক অনেক শত শত গুণ তাদের মান, মর্যাদা, সম্মান, দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা বেশি ছিল। এগুলো একটা সাইড, আপনি এটাকে একটা পিরামিড হিসেবে রাখেন। দ্বিতীয় যে অংশটি সেটি হলো সময়, অর্থাৎ আমিনুর রহমান যে সময়টিতে কাজ করেছেন, জোহরা তাজউদ্দিন যে সময়টিতে কাজ করেছেন, তখন সমাজের যে ভ্যালুজগুলো ছিল সেটা এখন নেই, কোনো ভ্যালুজ নেই আগের মতো। ওই সময়টিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, এখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তারা নন, তাদের সাথে অনেক অনেক লেস ক্যালিভার, এবং ওই সময় আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের সাথে অনেক অনেক নির্মম, নিষ্ঠুর এবং যাকে বলা হয় অস্থির চিত্ত প্রকৃতির, একেবারে ব্লাডি, মানে রক্ত মাংসে তাদের অনেক খারাপ জিনিস রয়ে গেছে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, যেটা অতীতকালে যারা ছিলেন তাদের মধ্যে জিনিসগুলো ছিল না। 3 নম্বরে যেটা আছে সেটি হলো যে সময় সহজ সরল ছিল, কিন্তু সে তুলনায় বর্তমানের যে সময়টি এটি অতীতের যে কোনো সময়ের চাইতে আওয়ামী লীগের যে বিপদ বিপত্তি তার চাইতে শত শত গুণ জটিল, কুটিল এবং কঠিন। এটি হলো বাস্তবতা। এরপর হলো যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের নাক গলানো, এটি এখন যদি হয় 100%, তাহলে 1954-এ, 1968-এ, 1976-এ, তারপর 2007 সনে এটি 5% ছিল না। অনেকটাই আমরা নিজেরা নিজেদের ব্যাপারে কাজ করার এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছি। বিদেশি শক্তি যেমন 111-এর সময় প্রণব মুখার্জি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অ্যাজ এ মেন্টর হিসাবে, কিন্তু এখন নরেন্দ্র মোদী কিংবা পাকিস্তান কিংবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিংবা চীনের মিস্টার শি যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি এখন বাংলাদেশের ব্যাপারে, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এতটা বেশি নাক গলাচ্ছেন যেটা অতীতে কখনোই কল্পনা করা যায় না। জামাতের আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্রদূতরা এসে দেখা করে গেলেন, আবার জামাতের একটা বিশাল টিম চীন দেশে চলে গেলেন। আপনি মিলাতে পারবেন এই দুটো একসঙ্গে? বা এরকম কোনো ঘটনা ঠিক অতীতের যে যখন পাওয়ার এরকম ট্রানজিশনাল পিরিয়ড ছিল তখন এরকম ঘটনা ঘটেনি। তো কাজেই আওয়ামী লীগের এই সময়টিতে যে ফিরে আসা, পুনঃপ্রতিষ্ঠিত হওয়া কিংবা অ্যাবান্ডেন্ট হওয়া, এই সব কিছুর মধ্যেই অনেক সর্বনাশের গন্ধ আছে। ভালো যদি হয় সেটাও ভালো, আর যদি খারাপ হয় এটা এত খারাপ যেটা অতীতে কখনোই ঘটেনি। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে, রাজনীতি নিয়ে এখন সবাই মোটামুটি রাজনৈতিক অঙ্গনে ঐক্যমত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই দলটিকে
রাজনীতি করার সুযোগ দিতে হবে। শর্ত হলো শেখ পরিবার আসতে পারবে না, যাদের বিরুদ্ধে অন্যায় দুর্নীতি রয়েছে তারা আসতে পারবে না, যাদের বিরুদ্ধে হত্যা অপহরণ থেকে শুরু করে এই যে বিগত আন্দোলন, এই আন্দোলনে যারা একেবারে খুব কঠোর ভূমিকা পালন করেছেন, নিজেরা অস্ত্র হাতে রাস্তায় নেমে যারা গুলাগুলি করেছেন, হতাহত মানে অনেক হতাহত হয়েছেন এদের কারণে, এই সকল মানুষকে বিচারের আওতায় আনা হবে। এদেরকে কোনো ওসিলাতে রাজনীতি করতে দেওয়া হবে না, এবং দ্যাট উইল হ্যাপেন। এই যে এই জিনিসগুলো আপনারা লিখে রাখতে পারেন যে এটা হবে না। আপনি নারায়ণগঞ্জের মাটিতে আপনি শামীম ওসমানকে আর দেখতে পাবেন না, অসম্ভব বিষয়। এরকম অনেক কিছু আছে। তারপর শেষে এই বিভিন্ন সময় যারা খুব বিতর্কিত হয়ে গিয়েছিলেন রাজনীতিতে, আপনি তাদেরকে আর সেই রাজনীতির অঙ্গনে দেখতে পাবেন না। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ফ্রেশ তারা আসবেন, নেতৃত্বে আসবেন। কিন্তু এখানে যে পর্দার আড়ালে যে জিনিসগুলো হচ্ছে, যেটা একেবারে 111-এর অনুকরণে, অর্থাৎ 111-এ যেমন একটা নতুন বিএনপি করার, এটা নতুন আওয়ামী লীগ করার একটা প্ল্যান হচ্ছিল, ঠিক এখনো কিন্তু পর্দার আড়ালে সেই ঘটনাই হচ্ছে। এখানে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় বা অন্য যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, এটা সরাসরি আমেরিকা এবং ভারত তাদেরকে যদি এনে এখানে ইনসার্জেন্সি ঘটিয়ে, এখানে এয়ার স্ট্রাইক করে, কিংবা এখানে যাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক, যেটাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক, এটি করে শেখ হাসিনাকে একেবারে গণভবনে বসায় দিয়ে যাবে। এ ছাড়া আর পরে আল্লাহ নিজে একটা বাতাসে উড়ে নিয়ে আসলো, দিল্লি থেকে এনে বসায় দেওয়া গেল। কিন্তু জনগণের যে ম্যাথমেটিক্যাল টার্মস বা রাজনীতির যে স্বাভাবিক নিয়ম, সেই অনুযায়ী ওনাদের ফিরে আসা আমার দৃষ্টিতে খুব সহজ বলে মনে হচ্ছে। আপনি দেখুন, এখন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সবকিছু নিয়ন্ত্রণ করছে বিএনপি, অফিস আদালত থেকে সবকিছু। কিন্তু তারপর তারেক রহমান সাহেব কেন আসছেন না বা আসতে পারছেন না? সামথিং হ্যাপেনিং বিহাইন্ড, পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যেগুলো আমরা কেউ বলতে পারছি না। আর ওই থ্রেডটা, পর্দার আড়ালে যে যা কিছু ঘটছে, ওই থ্রেডটা বিএনপির অল্প কিছু শীর্ষ নেতৃবৃন্দ তারা বুঝতে পারেন। আর তারা এই কারণেই একদম পারফেক্ট না হয়ে বেগম জিয়াকেও বিদেশে পাঠাচ্ছেন না, আর তারেক রহমান সাহেবকেও দেশে আনা হচ্ছে না বা তিনি আসছেন না। তো এই যে পর্দার আড়ালের যে কাণ্ড কারখানা, এর সঙ্গে দেশ বিদেশে অনেক কিছু জড়িত, এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের যে পুনর্গঠন, তারও কিন্তু একটা প্রক্রিয়া চলছে। এবং আপনারা জানেন যে 111-এর সময় জনাব সাবির হোসেন চৌধুরীর নাম এসেছিল সংস্কারবাদীদের মধ্যে, তারপরে তোফায়েল সাহেবের নাম এসেছিল, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, তাদের নাম এসেছিল। তো এখন সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন, আমির হোসেন আমু আছেন, তোফায়েল সাহেব অসুস্থ কিন্তু মাথা ঠিক আছে, একদম 100% মাথা ঠিক আছে। এবং আপনি দেখেন তোফায়েল সাহেবকে নিয়ে কিন্তু একটা টু শব্দ হচ্ছে না। এবং সাবির হোসেন চৌধুরী তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং তাকে যে নাটকীয়ভাবে এবং যত দ্রুততার সঙ্গে ছেড়ে দেওয়া হলো, এটি কল্পনাই করা যায় না। একইভাবে আনোয়ার হোসেন মঞ্জুকে ধরে আনা হলো, আবার তাকে থানা থেকে তাকে জামিন দিয়ে দেওয়া হলো। এগুলো আসিফ নজরুল করেননি, আসিফ নজরুলের হাতে এটা নেই, এমনকি ডক্টর ইউনূস এগুলো কাজগুলো করেননি। এই কাজগুলো পর্দার আড়াল থেকে করা হয়েছে চমৎকারভাবে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যে বড় বড় লোকগুলো পালিয়ে গেছে, এদের বলা হয় যে কয়েক হাজার কোটি টাকা এগুলোর মধ্যে ট্রানজাকশন হয়েছে তাদের এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে, এটি আসিফ নজরুল করেছে? এটি কি ডক্টর ইউনূস সাহেব করেছেন? এটি কি স্বরাষ্ট্র উপদেষ্টা করেছেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব করেছেন? কে করেছেন? এই 600 লোক, আপনি কেন আরাফাতকে ধরতে পারলেন না? কেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ধরতে পারলেন না? এই জিনিসগুলোর মধ্যে পিলে চমকানো অনেকগুলো ঘটনা আছে, যেগুলো মানে ধরাও যাবে না, বলাও যাবে না, ছোঁয়াও যাবে না। তো একইভাবে আওয়ামী লীগকে নিয়েও কিন্তু এখন অনেক কিছু হচ্ছে। যে কথাগুলো আমরা শুনছি আকাশে বাতাসে, সেটা হলো এখানে জনাব সাবির হোসেন চৌধুরী, তাকে এনে সামনে এনে একটা মেরুকরণ করার চেষ্টা করছে, এবং তিনি পশ্চিমাদের খুবই প্রিয়, রাশিয়ার আরও প্রিয়, পুতিনের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। এবং এখনো পর্যন্ত তিনি তলে তলে কি করেছেন এটা মির্জা আব্বাস ভালো বলতে পারবেন, যেহেতু তার প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমরা তাকে একজন আপাদমস্তক শিক্ষিত, মার্জিত এবং ভদ্রলোক হিসেবে জানি। তো তার পিছনে যদি সেনাবাহিনী থাকে, তার পিছনে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রিন সিগন্যাল থাকে, দেশ বিদেশি গ্রিন সিগন্যাল থাকে, এবং উনি যদি দল গোছানোর চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন এখানে কি ধরনের একটা মেরুকরণ হতে পারে। কেউ কেউ আবার সোহেল তাজকে এবং সমালোচনা করছেন বা তাকে সন্দেহ করছেন যে তিনি অস্বাভাবিকভাবে শেখ হাসিনাকে গালাগাল করছেন। তো খুব বেশি দরদ দেখানো এবং খুব বেশি বিরোধিতা করে, এটা কিন্তু খুব সন্দেহজনক। সবাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে গালাগালি করে, শেখ পরিবারকে গালাগালি করে তিনি একটা সিম্প্যাথি নিতে চাচ্ছেন, এবং এনটি আওয়ামী লীগ যে সেন্টিমেন্ট আছে তাদের কাছে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন। এবং আওয়ামী লীগের লোকজনের একটা সুবিধা হলো, তারা তাজউদ্দিনের নাম শুনুক, শেখ হাসিনার নাম শুনুক, বঙ্গবন্ধুর নাম শুনুক, এগুলোকে বাদ দিয়ে জয় বাংলা শুনলে বা জয় বঙ্গবন্ধু শুনলে এদের মাথা ঠিক থাকে না। তো সেক্ষেত্রে সোহেল তাজকে কেন্দ্র করেও একটা মেরুকরণ হতে পারে, এরকম কথাবার্তা হচ্ছে।
আর এর বাইরে যেটি হচ্ছে যে ভারত এখানে যদি খেলে, মানে এককভাবে যদি ভারত খেলে, তাহলে সেক্ষেত্রে লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী ভ্রাতৃদ্বয় ভারতের 1 নম্বর পছন্দ। তারা লতিফ সিদ্দিকীকে সামনে আনবেন, কাদের সিদ্দিকীকে পেছনে রাখবেন, রেখে এই আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে যেটা হবে, আওয়ামী লীগের যে সকল রক্ষণশীল কনজারভেটিভ যারা লোকজন আছেন, যারা সাবির হোসেন চৌধুরীর সাথে কমফোর্ট ফিল করবেন না, সোহেল তাজের সঙ্গে তো নাই, কিন্তু তারা আবার লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সঙ্গে তারা কিন্তু আওয়ামী লীগের একেবারে তৃণমূলের বুড়া গুড়া, আমাদের আঞ্চলিক ভাষায় আওয়ামী লীগের লোকজন বলে, বরিশালের ভাষায় বলে যে হিদলা পড়া আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ করতে করতে সারা শরীরে শ্যাওলা পড়ে গেছে। তো এই শ্যাওলা পড়া আওয়ামী লীগগুলোই কিন্তু আওয়ামী লীগের সত্যিকার অর্থে শক্তি। তো এই শক্তিগুলোকে লতিফ সিদ্দিকী চিনেন, এই শক্তিগুলোকে কাদের সিদ্দিকী চিনেন, এবং তাদেরকে কিভাবে ডিল করতে হয় এটা এই দুই ভাই ভালো করে জানেন। কিন্তু সাবির হোসেন চৌধুরী, সেলিন হায়াত আইভি, কিংবা ধরুন সোহেল তাজ, তারা কিন্তু এই যে প্রবীণ আওয়ামী লীগ বা খেটে খাওয়া আওয়ামী লীগ, যারা কিছুই চায় না আওয়ামী লীগ, খালি হিদলা পড়া আওয়ামী লীগ, সারা শরীরে খালি বঙ্গবন্ধুর সিল লাগাবে, সারা শরীরে শুধু নৌকা নৌকার সিল লাগাবে, আর বলবে আমি আওয়ামী লীগ করি, না খেয়ে থাকবে 7 দিন আওয়ামী লীগ করি। তো এই লোকগুলোকে মানে ডিল করা, এই লোকগুলোকে ঐক্যবদ্ধ করা এবং এই লোকগুলোকে সংগঠিত করার ক্ষেত্রে এখানে লতিফ সিদ্দিকীর বিকল্প নেই। এবং লতিফ সিদ্দিকী কিন্তু 1/11-এর সময় শেখ হাসিনার যাকে বলা হয় ডাকে তিনি সাড়া দিয়েছিলেন, যদিও তার সঙ্গে অনেক অবিচার করা হয়েছে, অনাচার করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের একটা সুবিধা হলো যে যত কিছুই করেন না কেন, দিন শেষে সবাই আওয়ামী লীগ হিসেবে মরতে চায়। এবং কিছু কিছু জায়গাতে অনেকে, আমরা বিএনপিতে এসেছি, আমি এসেছি, ফজলুর রহমান আসছেন, হাবিবুর রহমান হাবিব আসছেন, কিন্তু ছাত্রলীগের প্রশ্নে কিংবা আওয়ামী লীগের ঐতিহ্যের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা একটা সার্টেন লিমিট পর্যন্ত যেতে পারি, এরপরে আলটিমেটলি স্টপ হয়ে যাই, বা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো একটা কথা আসলে আমরা সেই কথাগুলো বলে ফেলি। এটা আওয়ামী লীগ যারা করেছে বা আওয়ামী লীগ থেকে যারা অন্য দলে এসেছে, তারা এই অভ্যাস থেকে বের হতে পারবে না। তো এই যদি হয় আমাদের অবস্থা, আর যারা সাধারণ আওয়ামী লীগ, তারা কিন্তু যাকে বলা হয় কোনো অবস্থাতেই যেতে পারে না। এখানে এগুলো নিয়ে কথাবার্তা কিন্তু হচ্ছে। এর বাইরে আরেকজন লোককে নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে, যিনি আওয়ামী লীগ করতেন না, জাসদ করতেন। জাসদ করতেন, টাকা পয়সা আছে, সেটা হলো সমকালের মালিক জনাব একে আজাদ। তো একে আজাদকে কেন্দ্র করে একটা আওয়ামী লীগ পুনর্গঠন, সেটা একে আজাদ, সাবির হোসেন চৌধুরী যদি হয়, সেটা আবার আরেক ধরনের এলিট ব্যবসায়ী, তারপরে শেষে টাকাওয়ালা, মানে এটা আলাদা। এবং একে আজাদকে যারা চিনেন, কাছাকাছি চিনেন, তিনি পারেন না এমন কোনো কর্ম নাই, তিনি সব পারেন। তার পক্ষে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব, নেগেটিভও করা সম্ভব, পজিটিভও করা সম্ভব, তিনি পারেন, সবকিছু করতে পারেন। তো এই সময়টিতে দল হয়তো আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক, শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক একেবারেই নেই, একেবারেই নেই। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি যাকে বলা হয় পর্দার আড়াল থেকে যারা আওয়ামী লীগ পুনর্গঠিত করতে চান, তাদের ক্ষেত্রে একে আজাদ কিন্তু একেবারে যাকে বলা হয় 1 নম্বর পছন্দ, 1 নম্বর পছন্দ। এবং সেটা কি হবে, হবে না, পারবে কি পারবে না, সেটা পরের বিষয়, কিন্তু এটা হতে পারে। এবং এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে। তো 10টা ব্যাংকের কাস্টমার অন্তত 10 লাখ 20 লাখ আছে, 1 কোটি আছে, 1 কোটি পরিবার বিপদে পড়বে, সেটা ঝুঁকি নিতেছেন 10 জন মালিককে বাঁচাবার জন্য। 10টা ব্যাংকের মালিক 10কে 100 লোক হইতে পারে। এদেরই বা কিভাবে আমি বলবো যে তারা সৎ? সৎ মানে কি, যে এখন পর্যন্ত দুর্নীতি করে না 3-4 জনের কথা আমি জানি। হ্যাঁ, 3 জন আইনজীবী, আর এদের বিরুদ্ধে কোনোই নেই। কিন্তু ইউনুসের বিরুদ্ধে তো অলরেডি আসছে যে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা ওনার এটা মকুব করাই নিছেন। তারপরে 5 বছরের জন্য আবার গ্রামীণ ব্যাংক সে দেওয়া লাগবে না। তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি, তাই না? রেয়াত দেয়া, অর্থাৎ দেয়া লাগবে না, বাদ কর দেয়া লাগবে না, এটা তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি না? আর একটা ধরবো সময় পেলে পরে, সেটা হলো এই যে ক্ষুদ্র ঋণ গ্রামীণদের দেয় আর ওই হালের বলদ নিয়ে আসে জোর করিয়া, এইটা আমি ওই লয়ারদের বলছি একটু নর্মাল হইলে পরে ধরবা। এগুলো কে আনতে যায়, কে রশি বাঁধে নিতে যায়, থানায় কি কেস করে, ধরবা, ধরে তাদের কিছুই করবা। ঋণও দেবে, আবার বলবে যে এই হালের, অনেকেই তো ঢাকা শহরে রিক্সা চালায়, জিজ্ঞেস করে কি ঋণ নিয়ে এই অবস্থা গেছে। ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে বাংলাদেশে আমার জানা নাই। বাংলাদেশের লোক খুব শান্তিপ্রিয় মানুষ, খুবই শান্তিপ্রিয়, কিন্তু একবার যদি অশান্ত হয় তো খবর আছে। এই যে দেখেন না শেখ হাসিনা কত দ্রুত হয়ে গেছে, যদিও এটা পরিকল্পিত, উনি টের পান না, ওনার আশেপাশে লোকেরাই বিট্রে করছে।
বেইমানি করছেন। কিন্তু তা বাদে যদি দেখেন পাকিস্তান আর্মির সোলজার যারা পৃথিবীর ভিতরে সোলজার হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু ট্রুপস, তারা সারেন্ডার করছে, কত অসহায়ের মতো সারেন্ডার করছে এই ছবিগুলো দেখেন। এবং আমি তো ফ্রন্ট ফাইটেদের দেখছি, সন্ধ্যা হইলে পরে এরা ওই ইঁদুরের মতো হয়ে যেত ভয়ে, সব সন্ধ্যার আগে ঘরে ঢুকতো, মানে ঘরেও ক্যান্টনমেন্ট যেত। আমরাও একটা করতাম ঠিক সন্ধ্যা হওয়ার আধা ঘন্টা আগে, বাইচে নিতাম যে এই টাইমটা কিছুতে থাকবে না। রায়টের পরে বুঝলো যে ক্যালকাটা তো নাই, তখন তাদের মাথায় উঠলো যে না যুক্ত বাংলা করতে হবে। কই এটা তো আগে আসে নাই, যে দেখছে ক্যালকাটা ছুটে গেছে, তখন বেঙ্গল দুইটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছে কি পার্টিশন অফ ইন্ডিয়া বল না, ভারত ভাগ হয়েছে, ভারত তো ভাগ হয় নাই, ভাগ হয়েছে বাংলাদেশ আর পাঞ্জাব দুইটা। অদ্ভুত বিষয় হইলো জিনে কিন্তু উর্দু জানতো না, জিনের বাড়িও গুজরাট, গান্ধীর বাড়িও গুজরাট, আবার এর ওই নরেন্দ্র মোদীর বাড়িও গুজরাট, নেহরুর বাড়িও গুজরাট। লোক কে অপরাধী, কেউ না কেউ তো অপরাধী, তো সেগুলো জানাবে না, এ সরকারের তো দায়িত্ব। এর মধ্যে দিচ্ছে যে 10টা ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যাবে, তো ব্যাংকগুলোর নাম কিন্তু বল নাই কেন, যে তাইলে মালিকগুলো তো বেকায়দায় করবে। উনি মালিক বাঁচাইতে গিয়ে গ্রাহক যারা, ব্যাংকের কাস্টমার যারা, তাদেরকে বিপদে ফেলতেছেন। তো 10টা ব্যাংকের কাস্টমার অন্তত 10 লাখ 20 লাখ আছে, 1 কোটি আছে, 1 কোটি পরিবার বিপদে পড়বে, সেটা ঝুঁকি নিতেছেন 10 জন মালিককে বাঁচাবার জন্য। 10টা ব্যাংকের মালিক 10-10কে 100 লোক হইতে পারে, এদেরই বা কিভাবে আমি বলবো যে তারা সৎ। সৎ মানে কি, যে এখন পর্যন্ত দুর্নীতি করে নাই 3-4 জনের কথা আমি জানি, হ্যাঁ 3 জন আইনজীবী, আর এদের বিরুদ্ধে কোনো নেই। কিন্তু ইউনূস সাহেবের বিরুদ্ধে তো অলরেডি আসছে যে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা ওনার এটা মকুব করাই নিছেন, তারপরে 5 বছরের জন্য আবার গ্রামীণ ব্যাংক সে দেওয়া লাগবে না। তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি, তাই না? রেয়াত দেয়া অর্থাৎ দেয়া লাগবে না, বাদ কর দেয়া লাগবে না, এটা তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি না? আর একটা ধরবো সময় পেলে পরে, সেটা হলো এই যে ক্ষুদ্র ঋণ গ্রামীণদের দেয় আর ওই হালের বলদ নিয়ে আসে জোর করিয়া, এইটা আমি ওই লয়ারদের বলছি যে একটু নর্মাল হইলে পরে ধরবা, এগুলো কে আনতে যায়, কে রশি বাঁধে নিতে যায়, থানায় কি কেস করে, ধরবা, ধরে তাদের কিছুই করবা, ঋণও দেবে। আবার বলবে যে এই হালের, অনেকেই তো ঢাকা শহরে রিক্সা চালায়, জিজ্ঞেস করে কি ঋণ নিয়ে এই অবস্থা গেছে। ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে বাংলাদেশে আমার জানা নাই। বাংলাদেশের লোক খুব শান্তিপ্রিয় মানুষ, খুবই শান্তিপ্রিয়, কিন্তু একবার যদি অশান্ত হয় তো খবর আছে। এই যে দেখেন না শেখ হাসিনা কত দ্রুত হয়ে গেছে, যদিও এটা পরিকল্পিত, উনি টের পান না, ওনার আশেপাশের লোকেরাই বিট্রে করছে, বেইমানি করছেন। কিন্তু তা বাদে যদি দেখেন পাকিস্তান আর্মির সোলজার যারা পৃথিবীর ভিতরে সোলজার হিসাবে, সন্ধ্যা হইলে পরে এরা ওই ইঁদুরের মতো হয়ে যেত ভয়ে, সব সন্ধ্যার আগে ঘরে ঢুকতো, মানে ঘরেও ক্যান্টনমেন্ট যেত। আমরাও একটা করতাম ঠিক সন্ধ্যা হওয়ার আধা ঘন্টা আগে, বাইচে নিতাম যে এই টাইমটা কিছুতে থাকবে না। রায়টের পরে বুঝলো যে ক্যালকাটা তো নাই, তখন তাদের মাথায় উঠলো যে না যুক্ত বাংলা করতে হবে। কই এটা তো আগে আসে নাই, যে দেখছে ক্যালকাটা ছুটে গেছে, তখন বেঙ্গল দুইটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছে কি পার্টিশন অফ ইন্ডিয়া বল না, ভারত ভাগ হয়েছে, ভারত তো ভাগ হয় নাই, ভাগ হয়েছে বাংলাদেশ আর পাঞ্জাব দুইটা। অদ্ভুত বিষয় হইলো জিনে কিন্তু উর্দু জানতো না, জিনের বাড়িও গুজরাট, গান্ধীর বাড়িও গুজরাট, আবার এর ওই নরেন্দ্র মোদীর বাড়িও গুজরাট, নেহরুর বাড়িও গুজরাট। তারপর নিজে বক্তব্য দিয়েছেন এবং অন্যান্যদের বক্তব্য শুনেছেন। তার বক্তব্যের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস ছিল, তিনি যেহেতু ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন, তো কাজেই তার মধ্যে একটা ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ভাবসাব ছিল। এবং তিনি যে নেতৃত্বের যে জায়গাটি, ওখানে এম্পারোয়ার নেপোলিয়ন বোনাপার্টের
যে ব্যক্তিত্ব, নেপোলিয়ন বোনাপার্টের যে ধীর শক্তি, তার দৃঢ়তা, তার সাহস, ওভাবে তিনি জাতির সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেটা কি? তিনি বলার চেষ্টা করেছেন যে এই দেখুন, আমার ডাকে সবাই এসেছে, আমরা আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমাদের সেই ঐক্য অটুট আছে। তাহলে দেখুন, তার একটা অথরিটি, এটা জানাতেন অথরিটি না, তার এই অথরিটি আমার কথা মতো বিএনপি, আমার কথা মতো জামাত, আমার কথা মতো বাঘে এবং মোষে এক ঘাটে পানি খাচ্ছে। এই কিভাবে খাচ্ছে এটা আমি পরে বলবো, একটু পরে বলবো। তার আগে আমি বর্ণনাটা দিয়ে নিই। ও ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি বিশ্বকে দেখানোর চেষ্টা করছেন, জাতিকে দেখানোর চেষ্টা করছেন যে সব জিনিস তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে। 2 নম্বর হলো তার একটা স্যাটিসফ্যাকশন, একটা আত্মবিশ্বাস পয়দা হয়ে গিয়েছে যে তার নেতৃত্বে, তার শাসনে বাংলাদেশ এতটা দেশপ্রেমে উদ্বুদ্ধ। তার শাসন ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য, তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তার নেতৃত্বে এখন যে বিচার ব্যবস্থা চলছে এই বিচার ব্যবস্থা চালানোর জন্য, তার নেতৃত্বে যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসিতে চড়ানোর জন্য যে তোড়জোড় চলছে, সেগুলোর প্রতি জনগণের ম্যান্ডেট কোন পর্যায়ে আছে ওটাকে তিনি বর্ণনা করেছেন ভিনি, ভিডি, ভিসির মতো। তার শব্দ এটা, জুলিয়াস সিজার। পৃথিবীতে রাজা বলতে যদি কাউকে খুব বড় রাজা বলা হয়, তাকে ওই সিজার হিসেবে বর্ণনা করা হয়, রাজা বলতে সিজার। তো জুলিয়াস সিজারের যে বক্তব্য ভিনি, ভিডি, ভিসি, সেটা হলো আসলাম, দেখলাম এবং জয় করলাম। কখন এই কথাটা উনি বলেছিলেন? উনি একসময় রোমান সাম্রাজ্যের কনসাল জেনারেল ছিলেন। 2 জন কনসাল জেনারেল রোমান সাম্রাজ্যকে শাসন করত উনি একনায়ক হওয়ার আগে, সম্রাট হওয়ার আগে। তো সেই কনসাল জেনারেল হিসেবে তখন রোমান সাম্রাজ্যের জন্য সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি ছিল সেটা আধুনিক জার্মানি। তখন সেই প্রাচীন জমানাতে যে জার্মানি, রাইন নদীর এই পাশে অস্ট্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের কিছু অংশ এবং ফ্রান্স, এই পুরো বিস্তীর্ণ এলাকা তিনি জয় করে ফেললেন একটা যুদ্ধে। তো সেই যুদ্ধে জয়লাভ করার পরে তিনি বললেন যে এটা এত সহজ, আসলাম, দেখলাম এবং জয় করলাম। ভিনি, ভিডি, ভিসি, প্রায় সেম একটি শব্দ। আরেকজন বলেছিলেন, তিনি হলেন মুসলিম বীর মুসা বিন নুসায়ের। উমাইয়া খলিফা যখন আব্দুল ওয়ালিদ দামেস্কের সিংহাসনে, তখন মুসলমানের অধীনে অর্ধেক দুনিয়া মুসলমানদের অধীনে, এবং ওনার যে কজন জেনারেল ছিলেন, বিখ্যাত জেনারেল ছিলেন, তার মধ্যে মুসা বিন নুসায়ের প্রধানতম, হাজ্জাজ বিন ইউসুফ প্রধানতম। হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি যেমন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন, আর মুসা বিন নুসায়ের যে জেনারেল তিনি স্পেন জয় করেছিলেন, তারিক বিন জিয়াদ। তো তিনি এখনকার যে পুরো উত্তর আফ্রিকা বলতে কি বুঝেন? মিশর, লিবিয়া থেকে শুরু করে এই যে ইথিওপিয়া, তানজানিয়া, এই পুরো এলাকাটাকে কিন্তু উত্তর আফ্রিকা বলা হয়। বিশাল ভূখণ্ড। এই বিশাল ভূখণ্ড ইংরেজরা পারেনি, ফ্রেঞ্চ পারেনি, কোনো জাতি পারেনি, কোনো পরাশক্তি, কিন্তু মুসলমানরা পেরেছিল পুরো উত্তর আফ্রিকাকে একত্র করার জন্য। তো সেই উত্তর আফ্রিকা জয় করতে করতে তিনি সমুদ্রের তীরে পৌঁছে গেলেন, মুসা বিন নুসায়ের। আর আফসোস করে বললেন যে হায় আল্লাহ, আমার আর জয় করার মতো কোনো জায়গায় তো রইল না, আর নেই। তো সেই মুসা বিন নুসায়ের যে বক্তব্য বা জুলিয়াস সিজারের যে বক্তব্য, ঠিক ওইরকম একটা আবেগ, ওইরকম একটা দৃঢ়তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জবানে সেদিন ফুটে উঠেছে এই ঐক্যর জায়গাতে। তিনি কি বলেছেন? ওই যে একটা শব্দ, একটা মরলে একটা আসে, মানে একজনকে যদি গুলি করা হয় তাহলে আরেকটা দাঁড়িয়ে যায়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণরা যে রক্ত দিয়েছিল, এটা রীতিমতো ভাইরাল। ওটাকে তিনি 40 গুণ বাড়িয়ে দিয়েছেন, যার অর্থ যে ওই বিপ্লবের সময় জনমত যেভাবে ছিল, যতটা হাসিনা বিরোধী ছিল, যতটা ভারত বিরোধী ছিল, তার চেয়ে এখন এই জিনিসগুলো আমার নেতৃত্বে আমি দেশবাসীকে এত কিছু দিয়েছি, দেশবাসী আমার ব্যাপারে এত খুশি, এবং আমার অনবদ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে
এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে ঘুমোচ্ছে, ফলে আগে একটা মরলে একটা দাঁড়িয়ে যেত, এখন একটা মরার পরিবর্তে 40 জন দাঁড়িয়ে যাবে। তো বোঝার চেষ্টা করুন, এই কথা তিনি বলেছেন। ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝা যাবে। তো তিনি যাই বলুন না কেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তার এই যে আহ্বানটি, এটি গোড়াতেই গলদ এবং এখানে কোনো শুভ ফল আসবে না, বরং এটা ভবিষ্যতে তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা, তার যে কূটনীতির দক্ষতা, এটাকে শূন্য প্রমাণ করবে না, শুধু নেতিবাচক নিয়ে যাবে। কিভাবে? ধরুন, কর্নেল অলি সাহেব সেখান থেকে ফিরে আসলেন। বাংলাদেশে কর্নেল অলি একজন, অনলি ওয়ান, এবং হয়তো অনেকে প্রেসিডেন্ট হয়েছেন, অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু কর্নেল অলির যে বীরত্ব স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে তার এখনো পর্যন্ত তার যে ব্যক্তিগত সততা, অনেস্টি, এটি রাজনীতিতে বিরল। অনেক মানুষ তার সাথে অনেক বড় মুক্তিযোদ্ধা তো অসৎ হয়ে গেছে, টেন্ডারবাজ হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। তারপরে অনেক যোদ্ধা এই বুড়ো বয়সে, তার বয়স এখন 86-88 বছর, ডক্টর ইউনূসের চেয়ে তিনি বয়সে বেশি বড়, কিন্তু ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে গেছে, সেখানে তিনি এখনো দিব্যি জবান। এরপর তার কথা, স্মার্টনেস, ধারাবাহিকতা। বাংলাদেশে কর্নেল অলির এই মুহূর্তে জীবিত অবস্থায় লিজেন্ড, পলিটিক্যাল লিজেন্ড তিনি। তো তার মতো মানুষ সেখানে দাওয়াত পেলেন যাওয়ার জন্য, এবং তিনি গিয়ে দেখলেন যে তার সেখানে নামই নেই। তো যেহেতু নাম নেই, তিনি ভিতরে কোথায় বসবেন? সামনে বসবেন না পেছনে বসবেন? ফলে তার যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান আছে, এবং সেই আত্মমর্যাদা এত বেশি, বিএনপি যখন ক্ষমতায়, তিনি যখন মন্ত্রী, তখন তিনি সেই ক্ষমতা বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তিনি তো যেন তেন বীর নন, তিনি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে প্রায় 30-35 জন মন্ত্রী এমপিকে নিয়ে এলডিপি গঠন করলেন। এটা যে যেন তেন, বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটেনি। তো সেই কর্নেল অলিকে, যিনি রয়্যাল বেঙ্গল টাইগার হবেন বা আফ্রিকার সিংহ হবেন, তাকে আপনি যদি মনে করেন যে হি ইজ জাস্ট র্যাট অর ক্যাট, তাকে দাওয়াত আমি ডাকলাম আর আসলো, আর নাম রাখলাম না, চেয়ার রাখলাম না, সম্মান দিলাম না, অমনি তিনি এখানে আসবেন, নট লাইক দ্যাট। তিনি সেখান থেকে চলে গেছেন। এটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপ্লবের জন্য, এই ঐক্যের জন্য একটা বিরাট চপেটাঘাত। এটা কেন হলো? এবং ইউনূস সাহেবের এই অনুষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছে পর্দার আড়ালে, যদি এই কর্নেল অলি সাহেবের মতো সাহস, শক্তি থাকতো, বীরত্ব থাকতো, জামাতের আমির ওখান থেকে চলে আসতেন, বসতেন না ওখানে। ওখানে বিএনপির লোকজন চলে আসতেন, তারা ওখানে বসতেন না। ভিপি নূর ওখানে বসতেন না, চলে আসতেন ওখান থেকে। কেন? কারণটা কি? কারণটা হলো, রাজনীতির ময়দানে আপনি একসঙ্গে দুটো জিনিস নিয়ে খেলতে পারেন না। এখানে আপনাকে বুঝতে হবে কার মর্যাদা কোন পর্যায়ে চলে গেছে। এখন জামায়াত ইসলামী থেকে বের হয়ে এবি পার্টি তৈরি হয়েছে, মিস্টার মঞ্জু করেছেন, এবং এদের উভয়ের মধ্যে একটা দাকুমরার সম্পর্ক, অশ্রদ্ধার সম্পর্ক, জামাতের আমিরের সঙ্গে এবি পার্টির মঞ্জুর সাহেবের সঙ্গে। এখন যত কথাই বলেন না কেন, যে অবস্থায় বলেন না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের আমির যেখানে বসা আছে, তার পাশে যদি আপনি তার দল থেকে বের হয়ে ভিন্ন একটা দল করেছে, তাকে সমান সম্মান দিয়ে বসান, আমি হলে তো সেখানে যেতাম না। কর্নেল অলি যে দল, সেখান থেকে কি হলো, বিএনপি রাগ হয়ে গেল একবার, এই জাস্ট কর্নেল অলির দলটি ভাঙার জন্য বিএনপি একটা তৎপরতা শুরু করলো, এবং তৎপরতা শুরু করে সেই আরেকটা এলডিপি করার চেষ্টা করলো। সাদাত হোসেন সেলিম নামক একজন রাজনৈতিক নেতা আছে, আমার খুব বন্ধু মানুষ। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তো তারেক রহমান সাহেব যখন একটা সুযোগ পেলে যে কর্নেল অলি আমাকে এক সময় ধোকা দিয়েছে, বিএনপিকে ধোকা দিয়েছে, তাকেও একটা শিক্ষা দেওয়া দরকার, তখন বলতে গেলে বিএনপির আশ্রয়, বিএনপির প্রশ্রয় একটা বিকল্প নতুন এলডিপি সেখানে তৈরি হয়ে গেল। তো সাদাত হোসেন সেলিম মূলত বিএনপি মাইন্ডেড এলডিপি, এবং তারকে যেহেতু আশ্রয় দিচ্ছে বিএনপি, সেখানে কর্নেল অলি শত চেষ্টা করার সত্ত্বেও তাকে সেখানে আশ্রয় দেওয়া যাচ্ছে না। এখন সাদাত হোসেন সেলিম সাহেবকে আপনি দাওয়াত দিবেন, আবার কর্নেল অলিকে দাওয়াত দিবেন, এখানে সবাই সে কথা মানতে পারে, কিন্তু কর্নেল অলি এখানে মানবেন না। একইভাবে আপনি যদি ওখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দাওয়াত করতেন, উনি যদি যেতেন, তারপরে ওখানে যদি বদরুদ্দিন উমর সাহেবকে দাওয়াত করতেন, বিশ্বাস করেন তারা যে বক্তব্য দিতেন, কথা বলতেন, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। অনেকের, তিনি ডাইরেক্ট সরাসরি জামাতকে চ্যালেঞ্জ জানাতেন যে আপনি কেন রাজাকার নন, ৭১ যে আপনি ভুল করেননি,
এই কথা বাংলাদেশে বসে আপনার সাহস হয় কি করে? এই কথা ওই ইউনূস সাহেবের সামনে বসে হাতে পাঞ্জাবি উল্টিয়ে তেড়ে যাওয়ার মতো ক্ষমতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর এখনো আছে। তো তাকে তো দাওয়াত দেওয়া হয় না, সে তো যাকে বলা হয় আওয়ামী লীগের কেউ নয়, কিন্তু তাকে কেন সেখানে দাওয়াত দেওয়া হয়নি? আবার ধরুন ভিপি নুরু, এখন ভিপি নুরু অনেক কষ্ট করে তিনি একটা দল করেছেন, গণ অধিকার পরিষদ। এখানেও ডিজিএফআই, তারপরে আওয়ামী লীগ, এমনকি বিএনপি সবাই এই দলটাকে নিয়ে খেলাধুলা করেছে, দলটাকে দুইটা ভাগ করে দিয়েছে। এই দুই ভাগের সঙ্গে রেজা কিবরিয়াকে আলাদা করে সেখানে তার সাথে যারা আছে এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত, তারপরে শেষে আওয়ামী লীগ জড়িত, বিএনপিও জড়িত। এখন এই দুই দলকেই একসাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকেছেন। আমি হলেতে ওখানে আমি বসতাম না, 1 মিনিটও বসতাম না, কিন্তু বিভিন্ন সাহেব সেখানে বসেছেন বা প্রতিপক্ষ সেখানে বসেছেন। তো এগুলো আসলে একটা ফটো সেশন হয়েছে, কিন্তু এগুলো ঐক্য হবে না, এখান থেকে কোনো জিনিসই হবে না। যদি আপনার যদি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনার যদি খুব বেশি আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি একটা লং মার্চ করেন। সব এই যারা রাজনৈতিক দল সেদিনে গেছেন তাদের সবাইকে বলেন যে আপনারা লোকজন সহকারে আসেন, আমরা একটু সায়দাবাদ থেকে হেঁটে গাবতলী পর্যন্ত যাব, এবং এই সময়ের মধ্যে এই যারা গেছেন তাদের মধ্যে কলহ বিবাদ, প্রেম ভালোবাসা, রাজনৈতিক ঐক্য এবং ভারত বিরোধী মনোভাব কিভাবে কাজ করে আপনি খালি সায়দাবাদ থেকে এই গাবতলী পর্যন্ত গিয়ে দেখেন। সেখানে চরমোনাই কি বলে, হেফাজত কি বলে, হেফাজতের 2 গ্রুপ কি বলে, তাবলিগ কি বলে, তারপরে ওই একজন শহীদুল আলম সাহেবকে দাওয়াত দিয়েছেন, ছবি তুলেন যিনি, বিখ্যাত ক্যামেরাম্যান, মানবাধিকার কর্মী, তিনি কি বলেন দেখবেন যে গলতটা কোথায় হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আর প্রকৃত পরিবেশ পরিস্থিতি বুঝার তৌফিক দান করুন, আর সত্যিকার অর্থে আলেকজান্ডার, তারপর নেপোলিয়ন বোনাপার্ট কিংবা জুলিয়াস সিজারের মতো বীর মহাবীর আমাদের দেশে দান করুন।